পুরনো দিনের একটা ছোট্ট অ্যালার্ম ঘড়ি। আর এই ঘড়িটা ব্যবহার করেই ফ্রান্সের ইতিহাসে সবথেকে বড় ব্যাংক ডাকাতি হয়েছিল। 1976 সালে নিস শহরের সোসাইটি জেনারেল ব্যাংক থেকে লুট হয়েছিল প্রায় 50 মিলিয়ন ফ্রাঙ্ক। Moi, je pars en voyage, j'ai tout au coffre. Outils, lampes électriques, 7 bouteilles d'acétate. যার আজকের মূল্য কয়েক হাজার কোটি টাকা। আর সবথেকে শকিং ব্যাপার হচ্ছে, এই ডাকাতির প্ল্যানিং যিনি করেছিলেন তাকে পুলিশ অ্যারেস্টও করেছিল, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে লোকটি পালিয়ে যায়। প্রশ্ন হলো কিভাবে? তো আমি রয়েছি মিঠুন, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। এখন আপনি যে লোকটিকে দেখছেন, এই লোকটির নাম অ্যালবার্ট স্প্যাজিয়ারি। ফ্রান্সের নিস শহরের খুবই সাধারণ একজন ফটোগ্রাফার। কিন্তু 1976 সালের জুলাই মাসে এই লোকটা এমন কিছু করেছিল যেটা ফ্রান্সের ওয়ার্ল্ড ক্লাস সিকিউরিটি সিস্টেমকে পুরো পৃথিবীর সামনে এক্সপোজ করে দিয়েছিল। তবে অ্যালবার্ট কিন্তু কোনো পেশাদারী ক্রিমিনাল ছিল না। এই নিস শহরে তার একটা ছোট্ট স্টুডিও ছিল। বিয়ে, জন্মদিন, বিভিন্ন ধরনের সোশ্যাল অকেশনে তিনি ছবি তুলতেন, আর এতেই তার সংসার চলত। তাকে যারা চিনত তারা জানতো যে অ্যালবার্ট একজন খুবই ভদ্র, শান্ত এবং নম্র স্বভাবের মানুষ। কিন্তু এই মানুষটার বাইরেটা দেখতে যতটা না সাধারণ ছিল, তার ভেতরটা ছিল ততটাই রহস্যময়। অ্যালবার্ট কখনোই নিজেকে আর 5 জন মানুষের মতো ভাবতে পারত না। তার বিশ্বাস ছিল কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে স্পেশাল কিছু করার জন্য। তার টাকার সমস্যা তো অবশ্যই ছিল, কিন্তু সে কিন্তু শুধুমাত্র টাকার জন্য ব্যাংক ডাকাতি করতে চায়নি। সে গোটা পৃথিবীকে দেখাতে চেয়েছিল যে সিস্টেম যতই শক্তিশালী হোক না কেন, পৃথিবীর প্রতিটা সিস্টেমেরই কোথাও না কোথাও লুপ হোল থেকে যায়। তাই ব্যাংক ডাকাতিটা তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ। আর ঠিক এই কারণেই অ্যালবার্ট একটা ব্যাংককে টার্গেট করে, যেটাকে রীতিমতো দুর্ভেদ্য দুর্গ বলা হতো। এটা হলো নিস শহরের সবচেয়ে বড় এবং সুরক্ষিত ব্যাংক, সোসাইটি জেনারেল। অ্যালবার্ট প্রথম দিকে খুব একটা বেশি তাড়াহুড়ো করেনি। সে প্রতিদিন সাধারণ কাস্টমার সেজে ব্যাংকে যেত, কখনো নিজের লকারে কিছু রাখার অজুহাতে, আবার কখনো ফর্ম পূরণ করার ভান করে সে ঘন্টার পর ঘন্টা ব্যাংকের ভিতরে বসে থাকত। কখন কোন গার্ডের ডিউটি থাকে, কোন দিকে ভল্টে যাওয়ার রাস্তা, কোথায় মোটা কংক্রিটের দেওয়াল, কোথায় ইলেকট্রিক কেবল, ভল্টের দরজা কতক্ষণ খোলা থাকে, ব্যাংকের এই ধরনের ছোটখাটো বিষয় সে রোজ পর্যবেক্ষণ করত। কিন্তু অ্যালবার্টের মাথায় একটা প্রশ্ন ছিল, ব্যাংকের ভল্টটা কেমন দেখতে, আর সেখানে যদি কিছু ঘটে তাহলে কি বাইরে বসে ব্যাংকের কর্মচারীরা বা সিকিউরিটি গার্ডরা সেগুলো কি টের পাবে? এই প্রশ্নের উত্তর জানতেই অ্যালবার্ট এমন একটা সিকিউরিটি টেস্ট করেছিল যেটা দেখতে তো খুবই সিম্পল, কিন্তু এই টেস্টের উপরেই পুরো ব্যাংক ডাকাতিটা দাঁড়িয়েছিল। প্রতিদিনের মতোই অ্যালবার্ট একদিন ব্যাংকে আসে। সেদিন সে তার সাথে করে একটা ছোট্ট অ্যালার্ম ঘড়িও এনেছিল, আর লকারে কিছু রাখতে যাওয়ার নাম করে সে ওই ছোট্ট অ্যালার্ম ঘড়িটা লকারের ভেতরেই রেখে দিয়ে আসে। আর ঘড়িটা এমনভাবে সেট করে যাতে সেটার গভীর রাতে বিকট শব্দে বেজে ওঠে। সেই রাতে অ্যালবার্ট ব্যাংকের আশেপাশেই ছিল। সে অপেক্ষা করছিল যে ওই অ্যালার্মের শব্দ শুনে কখন পুলিশ আসবে, কখন অ্যালার্ম বাজবে, কখন গার্ডরা দৌড়ে বেরিয়ে আসবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায়, কোথাও কিছুই হয় না। এতে অ্যালবার্ট একটা বিষয় কনফার্ম হয়ে যায় যে ওই ব্যাংকের ভল্ট মাটির এতটাই নিচে যে ওই ভল্টের ভেতরে যাই ঘটুক না কেন, যত জোরেই আওয়াজ হোক না কেন, বাইরে কেউই তার টেরই পাবে না। এরপর অ্যালবার্টের সামনে একটাই কাজ বাকি ছিল, ভল্টে ঢোকার রাস্তা খুঁজে বের করা। এরপর থেকে রোজ অ্যালবার্ট রাতের পর রাত টর্চ নিয়ে নিজ শহরের রাস্তায় ঘুরে বেড়াতো। অনেক দিন ধরে রাস্তায় ঘুরে বেড়ানোর পর সে হঠাৎ করে একদিন একটা ম্যান হোলের ঢাকনা দেখতে পায়, আর রাত্রিবেলা টর্চ হাতে সে ওই ভূগর্ভস্থ নর্দমায় নেমে পড়ে। এরই মধ্যে সে শহরের একটা ম্যাপ খুঁজে বের করেছিল, আর সেই ম্যাপ ধরে ধরে সে প্রতিটা টানেলের লোকেশন, প্রতিটা বাঁক সে নিজের হাতে নোট করে। আর ফাইনালি কয়েক সপ্তাহ রিসার্চ করার পর সে জানতে পারে ওই ভল্টের কাছ থেকে একটা সুয়েজ টানেল চলে গেছে। ওই সুয়েজ টানেল থেকে সুড়ঙ্গ খুঁড়লেই ভল্টে পৌঁছানো সম্ভব। কিন্তু এত বড় একটা অপারেশন করার জন্য অ্যালবার্ট একা যথেষ্ট ছিল না, কারণ এখানে প্রায় 8 মিটার পুরু মাটি খুঁড়তে হবে, কয়েক টন মাটি সরাতে হবে, তারপর ভল্টের শক্ত কংক্রিটের মেঝে কেটে ভেতরে ঢুকতে হবে। এই কাজের জন্য দরকার অন্তত 15 থেকে 20 জন। তাই অ্যালবার্ট এবার একটা নিজের টিম তৈরি করে। তবে এই কাজের জন্য সে কোনো পেশাদার ব্যাংক ডাকাত বা চোরকে বেছে নেয়নি। তাদের উপর তার বিশেষ একটা ভরসা ছিল না। সে এমন কিছু লোককে বেছে নেয় যারা টানেল খোঁড়া, ওয়েল্ডিং, মেটাল কাটিং, এই সমস্ত বিষয়ে যাদের নলেজ আছে। এবারে অ্যালবার্ট যখন তাদেরকে তার প্ল্যানিং বোঝায়, তারা বিশ্বাসই করতে পারছিল না
যে একটা নর্দমা দিয়েও ব্যাংক লুট করা সম্ভব। কিন্তু অ্যালবার্টের কনফিডেন্স দেখে তারা অ্যালবার্টের দলে যোগ দিতে রাজি হয়ে যায়। 1976 সালের মে মাস থেকে এই টিম মাটির নিচে এক অসম্ভব কাজ শুরু করে। টানা 2 মাস ধরে প্রতি রাতে তারা নর্দমার ভেতরে নেমে কাজ করত। এই সুড়ঙ্গটা ছিল প্রায় 26 ফুট লম্বা। তবে তারা এই সুড়ঙ্গ খুঁড়েই কিন্তু থেমে থাকেনি। এই জায়গাটায় অক্সিজেনের খুব অভাব ছিল, তাই তারা কয়েক কিলোমিটার লম্বা ভেন্টিলেশন সিস্টেম বানায়। ভেতরে ইলেকট্রিক কেবল টেনে নর্দমার ভেতরে লাইট এবং ফ্যানের ব্যবস্থা করে। এমনকি নর্দমার নোংরা জলের উপর দিয়ে তাদের ভারী যন্ত্রপাতি বয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটা ছোট্ট ভেলা বানিয়েছিল। তাদের সমস্ত প্ল্যানিং একেবারে নিখুঁতভাবে এগোচ্ছিল। দিনের পর দিন মাটি খুঁড়তে খুঁড়তে তারা একদিন ব্যাংকের ভল্টের ঠিক নিচে পৌঁছে যায়। এই দেওয়ালটা প্রায় 1 মিটার মোটা কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছিল। তার উপরে ভেতরে ছিল বিশাল বিশাল রড, আর এটাই ছিল তাদের প্ল্যানের সবথেকে টাফেস্ট পার্ট। অবশেষে সেই দিন এসে হাজির হয় 1976 সালের 16 জুলাই, শুক্রবার। অ্যালবার্ট জানত যে ব্যাংকগুলো শনি আর রবিবার পুরোপুরি বন্ধ থাকে। এই পুরো ব্যাংকটাকে লুট করার জন্য তাদের কাছে প্রচুর সময় আছে। শুক্রবার বিকেলে ব্যাংক বন্ধ হওয়ার সাথে সাথেই অ্যালবার্ট আর তার পুরো টিম ভারী হাইড্রোলিক জ্যাক, ড্রিল মেশিন আর গ্যাস টর্চ নিয়ে সুড়ঙ্গের ভিতর ঢুকে পড়ে। সারা রাত ধরে কঠিন পরিশ্রমের পর শনিবার ভোরবেলা তারা ব্যাংকের সেই বিশাল কংক্রিটের দেওয়াল ভেঙে ভল্টের ভেতরে পা রাখে। ভল্টের ভিতরে ঢুকেই তারা সিকিউরিটি সিস্টেমের মেইন কেবেলগুলো কেটে দেয়। এরপর শুরু হয় লকার ভাঙার কাজ। এখানে বলে দেয়, যেহেতু এই ব্যাংকটাকে সবাই সিকিউর মনে করত, তাই বড় বড় পলিটিশিয়ান, বিজনেসম্যান তারা তাদের নিজস্ব বহু সম্পত্তি এই ব্যাংকের লকারে জমা রাখত। তাই অ্যালবার্টদের টার্গেট কিন্তু টাকা ছিল না, তাদের টার্গেট ছিল এই লকারের ভেতরে থাকা জিনিসপত্র। এই লকারগুলো ভাঙার জন্য তারা ব্যবহার করেছিল গ্যাস টর্চ আর হাইড্রোলিক জ্যাক। এগুলো দিয়েই তারা একের পর এক লকার ভাঙতে শুরু করে। প্রায় 371টারও বেশি প্রাইভেট লকার তারা এক এক করে ভেঙে ফেলে। এখানে কোন লকারে কি আছে তারা কেউ আগে থেকে কিছুই জানত না। কোথাও থরে থরে সাজানো ছিল ক্যাশ টাকা, কোথাও হীরের নেকলেস, কোথাও সোনার বার, আবার কোথাও ইম্পর্টেন্ট সমস্ত বন্ড, আবার কারোর কোনো প্রেমিকার চিঠি, কোনো স্ক্যান্ডালের ছবি। এই টিমটা কিন্তু জানত যে সোমবার সকালের আগে এই লকার কেউ খুলবে না, তাই তারা ভল্টের ভেতরে বসেই পিকনিক করেছিল। তারা নর্দমার পথ থেকে আসার সময় নিজেদের সাথে করে দামি ফ্রেঞ্চ ওয়াইন, শ্যাম্পেন, সসেস, সুপের ক্যান এগুলো নিয়ে এসেছিল। লকার থেকে কোটি কোটি টাকার সোনাদানা বের করে তারা মেঝেতে ছড়িয়ে রেখেছিল, আর সেগুলোর উপর বসেই আয়েশ করে তারা পার্টি করছিল, গান গাইছিল, তাস খেলছিল। বলতে পারেন তাদের কাছে এটা কোনো একটা শুধু সাধারণ চুরি বা ডাকাতির ঘটনা ছিল না, এটা ছিল তাদের কাছে একটা ফেস্টিভ্যাল। শুক্রবার রাত থেকে রবিবার মাঝরাত পর্যন্ত তারা যা যা লুট করেছিল তার সমস্ত কিছু তারা ব্যাগে ভরে নেয়, আর এরপর তারা ভল্ট থেকে বেরোনোর প্রস্তুতি নেয়। কিন্তু ভল্ট থেকে বেরোনোর আগে অ্যালবার্ট একটা কাজ করে। সে জানতো শুধুমাত্র টাকা নিয়ে পালিয়ে গেলে এই ডাকাতি আর 10টা সাধারণ ব্যাংক ডাকাতির মতো মনে হতো, কিন্তু অ্যালবার্ট সেটা চায়নি। সে সবাইকে একটা বার্তা দিতে চেয়েছিল। সে ওই ভল্টের ভেতরেই বড় বড় অক্ষরে লিখে দেয়, সান্স আর্মেস, নি হাইনে, নি ভায়োলেন্স, মানে কোনো অস্ত্র নয়, কোনো ঘৃণা নয়, কোনো হিংসা নয়। মানে বলতে পারেন এই ব্যাংক ডাকাতির পেছনে অ্যালবার্টের যে ফিলোসফি ছিল সেটা সেই ভল্ট থেকে বেরোনোর আগে দেওয়ালে বড় বড় করে লিখে দিয়েছিল। এরপর তারা খুবই শান্তভাবে তাদের কাছে থাকা ব্যাগগুলো নর্দমার পথ থেকে বাইরে নিয়ে আসে, আর বাইরেই দাঁড়িয়ে থাকা একটা বড় ভ্যানে সেগুলোকে লোড করে নেয়। আর এই পুরো কাজটা করার সময় তাদের মধ্যে একটু প্যানিক কাজ করছিল না। আর অ্যালবার্ট জানতো যদি ডাকাতির পর একেবারে 15-20 জন লোক একসাথে শহর থেকে বেরোতে যায় তাহলে লোকজনের সন্দেহ হতে পারে। তাই তারা আগেই ঠিক করে রেখেছিল যে টানেল থেকে বেরিয়ে কেউ কারোর সঙ্গে থাকবে না, যে যার ভাগের টাকা নিয়ে নিজেদের মতো চলে যাবে, এবং প্ল্যান মতো টানেল থেকে বেরিয়ে সবাই আলাদা আলাদা চলে যায়। এই ডাকাতির পর কেউ কারোর সাথে আর কোনো রকম যোগাযোগ রাখেনি। ইভেন অ্যালবার্ট নিজেও লো প্রোফাইলে চলে যায়। সে কোনো ধরনের বিলাসিতা করেনি, হঠাৎ করে কোনো দামি গাড়ি কেনেনি, কোনো বড় বাড়ি কেনেনি, কারণ সে জানত পুলিশ প্রথমে এমন লোকদেরই খুঁজবে যাদের জীবনযাত্রা হঠাৎ করে বদলে গেছে। সে খুবই সাধারণভাবে নিজ শহরে সেই সাধারণ ফটোগ্রাফিরই জীবন কাটাচ্ছিল। আর অন্যদিকে তার দল ব্যাংক ডাকাতি লুটের মাল ভাগাভাগি করে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এদিকে 19 জুলাই সকালবেলা 2 দিনের ছুটি কাটিয়ে যখন ব্যাংক কর্মচারীরা অফিসে আসে তখন তাদের কাছে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক লাগছিল।
কিন্তু ব্যাংক ম্যানেজার যখন ভল্টের বিশাল লোহার দরজাটা খুলতে যান, তিনি বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। ভল্টের দরজা কোনোভাবেই খুলছিল না, তাদের চাবি কাজ করছিল না, কম্বিনেশন লকও কাজ করছিল না। প্রথমে ভাবে যে এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও যখন ভল্টের দরজা খোলা গেল না, তখন সবাই চিন্তায় পড়ে যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়, আর পুলিশ এসে ভল্টের দরজা খুলতেই তারা সবাই শকড হয়ে যায়। তাদের সামনে ভল্টের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গ্যাস কাটার, ড্রিল মেশিন, খালি ওয়াইনের বোতল, সসেজের প্যাকেট, খাবারের ক্যান, আর ব্যাংকে প্রায় 400টার কাছাকাছি লকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, এবং সেই লকারের ভেতরে থাকা সমস্ত জিনিস উধাও হয়ে গেছে। আর একটু খুঁজতেই তারা ভল্টের ভেতরে একটা বড় গর্ত দেখতে পায়, আর এটা দেখেই পুলিশের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যায়। মুহূর্তের মধ্যেই এই খবরটা দাবানলের মতো ফ্রান্সের চারিদিকে ছড়িয়ে পড়ে। দুপুরের মধ্যেই নিজ শহরের রাস্তায় সাংবাদিকদের ভিড় জমে যায়। এদিকে ফরাসি পুলিশ শুরু করে ইতিহাসের সবথেকে বড় তদন্ত। ফরেন্সিক টিম ভল্টের প্রতিটা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে, কয়েকশো ছবি তোলা হয়, প্রত্যেকটা যন্ত্রপাতি পরীক্ষা করা হয়, দেওয়ালের প্রত্যেকটা দাগ খুঁটিয়ে দেখা হয়, কিন্তু অবিশ্বাস্যভাবে পুলিশ কিছুই খুঁজে পায় না। কোথাও কোনো আঙুলের ছাপ ছিল না, কোথাও কোনো আই উইটনেস ছিল না, কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো সন্দেহভাজনের নামও ছিল না। দেখে মনে হচ্ছিল ডাকাতটা ডাকাতি করার পর হাওয়ায় মিলিয়ে গেছে। ফ্রান্সের পুলিশ একেবারে মরিয়া হয়ে গিয়েছিল এই কেসের কুল কিনারা করার জন্য, কিন্তু তাদের কাছে কোনো ক্লুই ছিল না। তবে দেখা গেছে বিশ্বের যত বড় বড় ব্যাংক ডাকাতি হয়েছে তার বেশিরভাগই কোনো একটা ছোট ছোট কারণের জন্য এক্সপোজ হয়ে গেছে, আর এই কেসের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই হয়েছিল। অ্যালবার্টের টিমের একজন মেম্বারের পার্সোনাল লাইফে একটা সমস্যা চলছিল, তার সাথে তার প্রেমিকার সম্পর্ক ভেঙে গিয়েছিল, আর ব্রেকআপের পর ওই মেয়েটা সোজা পুলিশ স্টেশনে চলে যায়, আর সেখানে গিয়ে সেই ডাকাতির সমস্ত কথা এক্সপোজ করে দেয়। পুলিশ প্রথমে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ ডাকাতির পর থেকে এমন শত শত ভুয়ো তথ্য তাদের কাছে আসছিল, কিন্তু এই মহিলাটা তাদেরকে এমন কিছু তথ্য দিয়েছিল যেগুলো সাধারণ মানুষের জানার কথা নয়। আর এখানেই এই মহিলাটি প্রথমবার অ্যালবার্ট স্প্যাজিয়ারির নাম সামনে আনে। এবার পুলিশ একটু নড়ে চড়ে বসে, তারা অ্যালবার্টের উপর নজরদারি শুরু করে। তার ফোন, তার চলাফেরা, তার পরিচিত মানুষ সবকিছুকে তারা খতিয়ে দেখে, আর যতই তদন্ত এগোতে থাকে পুলিশ কনফার্ম হয়ে যায় যে অ্যালবার্ট কোনো না কোনোভাবে এই ডাকাতির সাথে যুক্ত ছিল। ফাইনালি 1976 সালের অক্টোবর মাসে পুলিশ অ্যালবার্টকে অ্যারেস্ট করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, অ্যারেস্ট হওয়ার পর অ্যালবার্ট কিন্তু একটু ভয় পায়নি, যেন সে অপেক্ষায় করেছিল যে কবে তাকে এসে পুলিশ ধরবে। এরপর শুরু হয় জেরা। অ্যালবার্ট এটাও জানতো যে পুলিশ তাকে একবার অ্যারেস্ট করলে তার মুখ খোলানোর জন্য সমস্ত রকম চেষ্টা করবে, কিন্তু আশ্চর্যজনকভাবে অ্যালবার্ট পুলিশের জেরার সামনে নিজের মুখ খোলে না। সে বলে না তার লুটের টাকা কোথায়, কোটি কোটি টাকার হিরে, সোনা, নগদ টাকা সে কোথায় রেখেছে, তার টিমে কে কে ছিল, এই কোনো ইনফরমেশন অ্যালবার্ট দেয় না। এরপর 1977 সালের মার্চ মাসে অ্যালবার্টকে আদালতে পেশ করা হয়। সেদিন আদালতে যখন ট্রায়াল চলছিল, তখন হঠাৎই অ্যালবার্ট বিচারককে বলে এই ডাকাতির পেছনে যে শুধুমাত্র কয়েকজন চোর ডাকাত নয়, বরং একটা আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠনও জড়িয়ে আছে। আর সে বলে তার কাছে এমন কিছু গোপন তথ্য আছে যেগুলো সেই ভরা কোর্টের মধ্যে বলতে পারবে না, সেই জিনিসগুলো শুধুমাত্র বিচারককে পার্সোনালি বলতে চায়। আর এই কথা শুনে ওই কোর্ট রুমে থাকা সবাই নড়ে চড়ে বসে, সবাই ভীষণই কৌতূহলী হয়ে ওঠে। বিচারক এবার তাকে কাছে আসতে বলেন। অ্যালবার্ট নিজের হাতে কয়েকটা কাগজ নিয়ে ধীরে ধীরে বিচারকের ডেস্কের দিকে এগিয়ে যায়। এখানে সবাই ভাবছিল যে হয়তো এই কাগজগুলোর মাধ্যমেই কোনো রহস্য উদ্ঘাটন হবে, কিন্তু মুহূর্তের মধ্যেই অ্যালবার্ট তার জীবনের সবথেকে সাহসী চালটা চালে। সে কয়েক সেকেন্ডের মধ্যে ঘুরে দাঁড়ায় এবং দৌড়ে জানলার দিকে যায়, আর আদালতের 3 তলার জানলা থেকে সে সরাসরি ঝাঁপ দেয় নিচে থাকা একটি গাড়ির উপরে। এই পুরো ঘটনা এতটাই ফাস্ট হয়েছিল যে ওখানে থাকা সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কেউ বুঝতেই পারছিল না যে কি হলো। অ্যালবার্ট ওই গাড়ির ছাদের উপরে পড়ে কোনো মতে সে সামনের দিকে এগিয়ে যায়, আর এখানেই রাস্তার ওপাশে আগে থেকেই একটা মোটরসাইকেল তার জন্য অপেক্ষা করছিল। অ্যালবার্ট দৌড়ে গিয়ে বাইকের পেছনে বসে যায়, আর কয়েক মিনিটের মধ্যেই মোটরসাইকেলটা শহরের ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পুলিশ যখন নিচে আসে তখন কোথাও অ্যালবার্টের কোনো চিহ্নই ছিল না। এই ঘটনায় পুরো ফ্রান্স হতবাক হয়ে যায়। একে তো ফ্রান্সের ইতিহাসে সবথেকে বড় ব্যাংক ডাকাতি, তার উপরে সেই ডাকাত আদালত চত্বর থেকেই পালিয়ে গেল। এটা ছিল ফ্রান্স প্রশাসনের মুখে একটা সপাটে চড়।
আর বলে দেই, এই ঘটনার পর থেকে আর কোনোদিন ফ্রান্সের পুলিশ জীবিত অবস্থায় অ্যালবার্টকে ধরতে পারেনি। পুলিশের কাস্টাডি থেকে পালিয়ে যাওয়ার পর অ্যালবার্ট হয়ে যায় ফ্রান্সের এক নতুন লেজেন্ড। সে বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে শুরু করে। সে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন সহ বিভিন্ন দেশে ভুয়ো পরিচয় ছিল। ইভেন এটাও বলা হয় প্লাস্টিক সার্জারি করে সে নিজের চেহারা পুরোপুরি পাল্টে ফেলেছিল, যাতে পুলিশ তাকে আইডেন্টিফাই করতে না পারে। তবে অ্যালবার্ট নিজের এই জীবন আর ডাকাতির কাহিনী নিয়ে একটা বইও লিখেছিল, যার নাম ছিল লেস এগোজ দু পারাদিস, মানে স্বর্গের নর্দমা। তবে অ্যালবার্ট কিন্তু বেশি দিন বাঁচেনি। মাত্র 56 বছর বয়সে 1989 সালে অ্যালবার্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আর অ্যালবার্টের মৃত্যুর পর তার মৃতদেহ তার বন্ধুরা নিজ শহরে তার মায়ের বাড়ির সামনে রেখে গিয়েছিল। কিন্তু এই গল্পের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে, ওই ব্যাংকের ভল্ট থেকে সেদিন যা যা লুট করা হয়েছিল তার খুবই সামান্য পরিমাণ উদ্ধার করা গিয়েছিল। অবিশ্বাস্যভাবে আজও পুলিশ জানে না যে সেই ভল্টের বাকি মালপত্র কোথায় গেল, কে ভাগ পেল, কোথায় লোকানো হলো, আদৌ কি সেগুলো খরচ করা হয়েছিল কিনা। আর বলতে পারেন এটাই ছিল অ্যালবার্টের জীবনের সবথেকে বড় সাকসেস। এক্স্যাক্টলি ঠিক এরকমই একটা ডাকাতি কিন্তু আর্জেন্টিনায় হয়েছিল, ব্যাংক রিওতে। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য আপনি এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকের এই কাহিনী আমাকে কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন। তো আমি ছিলাম মিঠুন, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।